অরু ওড়না দুলিয়ে ড্রয়িং রুমে আসলো। সাজগোজ করে পরিপাটি সে। হাঁটার তালে নুপুরের শব্দে রাঙিয়ে উঠছে চারিপাশ। তন্ময় তখন ড্রয়িং রুমের সোফায় বসা। অরুকে দেখেই বলল, বিছানার ওপর আমার শার্ট প্যান্ট রেখে এসেছি, বিকেলেই লাগবে, ধুয়ে শুকাতে দে। অরুর মাথায় বাজ পড়ল যেন। চমকে তাকিয়ে রইল। নিজের জামা কাপড় সে ধুয়ে পড়ে না, আর তন্ময়ের কাপড় চোপড় ধোবে? অরু মন ক্ষীণ করে ফেলল। চোখজোড়া বড় বড় করে আশেপাশে তাকালো। সকলেই উপস্থিত, অথচ কেউই কিছু বলছে না। অরু নাক ফুলিয়ে রাখল, নড়ল না এক পাও। তন্ময় পুনরায় বলল, যাচ্ছিস না কেন? আপনি বুয়াকে দেন নাই কেন ধুইতে? তুই কি যাবি? অরু হাঁসফাঁস করে সিঁড়ির দিকে হাঁটা দিল। তন্ময় আজকাল যথাসম্ভব হুকুম করে অরুকে। এটা সেটা সব কিছু নিয়ে তার হুকুম আদেশ লেগেই থাকে। যেমন সেদিন অফিস থেকে এসে অরুর হাতে একটা ফাইল ধরিয়ে দিল, হুকুম করল গুছিয়ে রাখতে। তোতা পাখির মতো অরু বলেছিল, নিজের জিনিস নিজে কেন রাখছেন না? তন্ময় ভোঁতা চোখে তাকিয়ে অরুকে ভয় পাইয়ে দৌড় দেওয়ালো। আজ সন্ধ্যায় সেই ফাইল তন্ময় আনতে বলেছে। অরু কোথায় যেন রেখেছে মনে নেই। সেই ফাইল খুঁজতে খুঁজতে ঘন্টা লেগে গেল। 7:30 তন্ময়ের রুমে গেল ফাইল হাতে। তন্ময় তখন মহাব্যস্ত। এই ল্যাপটপ ঘাঁটছে, না হলে একের পর এক ফাইল। অরু শব্দহীন ভঙ্গিতে ফাইল রাখল পাশে। তন্ময় ল্যাপটপে নজর রেখেই বলল, ধুয়েছিলি? অরু ওড়নার কোণা মুঠো করে ধরে। হাত পা রীতিমতো কাঁপছে তার। মূলত তন্ময়ের প্রশ্নেই এই অবস্থা তার। কাপড় চোপড় সে ধুয়েছে। এর পূর্বে তন্ময়ের প্যান্টের পকেটে সে লাল রঙের ছোট বক্স পেয়েছে। সেটার ভেতর চকচকে আংটি দেখেছে, একদম তার আঙুলের মাপের। পুরো আংটিখানা পরেছেও। তন্ময় কি তার জন্যই কিনেছে? পুরো বিষয়টি সকাল থেকে বলতে যেও পারছে না। এখন যখন তন্ময় যেচে জিজ্ঞেস করছে, সে লজ্জার সম্মুখীন হয়ে বলল, অস্পষ্ট স্বরে বলল, হুম। আংটি পেয়েছিস? হুম। আঙুলে ফিট হয়েছে? হুম। কই দেখি। পরিনি আমি। সঙ্গে আছে? হুম। এদিকে আয়। অরু ঠায় দাঁড়িয়ে আছে, এগিয়ে গেল না কথা মতো। তন্ময় উঠে দাঁড়ালো, নিজেই এগিয়ে আসলো। অরু আংটির বক্স ওড়নায় বেঁধে রেখেছিল, সেখান থেকে ছোটালো। বক্স তন্ময় হাতে নিল। ছটফট হাতে আংটি বের করে অরুর আঙুলে পরিয়ে দিল, ঠিক এঙ্গেজমেন্ট আঙুলে। অরু লক্ষ্য করল তন্ময়ের হাত, তার আঙুলেও আংটি। অরু আগে কখনো তন্ময়কে আংটি পরতে দেখেনি, এই প্রথম, তাও হুবহু একই ধরনের আংটি। অরুর ঠোঁট জুড়ে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইছে। সে খুব প্রচেষ্টা করে হাসি লুকালো। তন্ময় আবারও ব্যস্ত পায়ে চলে গেল। কাজে ভীষণ ব্যস্ত সে। অরু লাজুক নয়নে তাকিয়ে রইল। হাতটা সমানে দেখছে সে। কি সুন্দর মানিয়েছে আংটিখানা। অরুর সঙ্গে সঙ্গে গেল না, চেয়ার পেতে বসল। মন দিয়ে তন্ময়কে দেখতে লাগলো, খুঁটিয়ে খুঁটিয়ে। তার ইচ্ছে করল জিজ্ঞেস করতে, আপনার জন্য কফি আনি, মাথাটা টিপে দেই। তন্ময় হুট করে ফাইল বন্ধ করে ফেলল। কপালে আঙুল চেপে ধরল। মাথা ব্যথা করছে খুব। কপালসহ চোখ জোড়া কুঁচকে রাখল। অরু ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। কিছুটা এগিয়ে গিয়ে প্রশ্ন করল, খুব মাথা ব্যথা করছে, কফি করে আনবো? তন্ময় পুনরায় দানবের স্বরে আদেশ করল, মাথাটা টিপে দে। এই ইচ্ছে মনে তখন পোষণ করলেও আপাতত করতে দ্বিধাবোধ এবং লজ্জাবোধ ঘিরে ধরেছে অরুকে। তবে পরক্ষণেই তন্ময়ের অতিরিক্ত কুঁচকানো কপাল দেখে দ্রুত পায়ে এগোলো। খুঁজে আনলো মুভ ক্রিম। তন্ময় মাথা এলিয়ে চেয়ারে বসা। অরু পেছনে গিয়ে দাঁড়ালো। আঙুলে ক্রিম নিয়ে তন্ময়ের কপাল স্পর্শ করল। নরম তুলতুলে হাত তার। এক একটা স্পর্শ যেন স্বর্গে নিয়ে যাচ্ছে তন্ময়কে। সে গম্ভীর স্বরে ছোট করে গোঙালো। অরুর হাত থেমে গেল। তন্ময় চোখ বন্ধ অবস্থায় বলল, থামিস না।
মোস্তফা সাহেবের কানে এসে পৌঁছেছে লতা বেগম সাবিহাকে নিয়ে অসন্তুষ্ট। বিয়েটা তিনি মেনে নিতে চাচ্ছেন না। সাবিহার বয়স বেশি, বিন্দুমাত্র মানানসই নেই দুজনের মধ্যে, এমন আক্ষেপ পুষে রেখেছেন মনে। সঙ্গে বলাবলি আলোচনা করছেন কিছু কটু কথা। সেসব আলোচনা ছড়িয়ে পড়েছে মহল্লায়। মোস্তফা সাহেব মেয়ের জন্য হলেও রাজি হবেন বলে ভেবে রেখেছিলেন, তবে এখন আর তা সম্ভব নয়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই সম্পর্ক মেনে নেবেন না, কিছুতেই না। মেয়েকে এমন কোনো পরিবারের হাতে তুলে দেবেন না যারা তার মেয়ের কদর করতে জানে না। সাবিহাকে পরদিনই ড্রয়িং রুমে ডাকা হলো। বাড়ির সকলের সামনে মোস্তফা সাহেব বলেছেন অয়নের সঙ্গে যোগাযোগ না রাখতে, কোনো প্রকার কথাবার্তা দেখা সাক্ষাৎ করা যাবে না, অয়নকে ভুলে যেতে হবে। আশ্চর্যজনকভাবে সাবিহাও মাথা পেতে নিয়েছে বাবার আদেশ, তাও খুব স্বাভাবিকভাবেই, কোনো হেলদোল দেখায়নি। বরং সেদিনই রুমে ঢুকে সেলফোন থেকে সিম বের করে ভেঙে ফেলেছে। কাছ থেকেও লিভ নিয়ে নিয়েছে স্বেচ্ছায়। এক প্রকার সে ঘরবন্দি করে নিল নিজেকে। বাবার সব কথা মুখ বুজে মেনে নেবার কারণ রয়েছে সাবিহার কাছে। সেও জানতে পেরেছে লতা বেগমের নারাজি। তার বলা এক একটা কথা কানে এসেছে সাবিহার। চারপাশে আলোচনায় এখন শুধুই সাবিহা। সবার ধারণা এখানকার অপ্রয়োজনীয় ব্যক্তি সাবিহা। অয়ন ছোট, কতটুকুই বা বোঝে সে। সাবিহা তো বড়। ঠিক সময় বিয়ে শাদী হয়ে গেলে তার একটা বাচ্চা থাকতো, এমন হাজারো আলোচনার কথা শুনেছে সাবিহা। তৎক্ষণাৎ হৃদয় তার কেমন মরে গেল। বাবার যুক্তির সাথে মিল পেল। যোগাযোগ করার সকল রাস্তা বন্ধ করে দিল নিজ হাতে। কিন্তু হৃদয়, এই ব্যাকুল হৃদয় যে মানতে নারাজ। বিচলিত হয়ে ছটফট করে চলেছে প্রতি মুহূর্তে। একদণ্ড শান্তি দিচ্ছে না। তোলপাড় করে তুলছে বুকের ভেতরে। দম বন্ধ হয়ে আসছে। যন্ত্রণায় গলা দিয়ে পানি পর্যন্ত গিলতে পারছে না। চারপাশের কিছুতেই আনন্দ মিলছে না। রঙিন পৃথিবী আধারে তলিয়ে গেল। অন্ধকারে রূপান্তরিত হলো প্রত্যেকটি কোণা। সাবিহার পরিবর্তনগুলো পরিবারের চোখে নিউজপেপারের হেডলাইনের মতো ছেয়ে গেল। বুধবার বিকেলে জ্ঞান হারিয়ে ফেলল সাবিহা। অজ্ঞান সাবিহাকে প্রথমে দেখতে পেয়েছে অরু। সেই চিৎকার চেঁচামেচি করে সবাইকে জড়ো করেছে। ডাক্তার ডাকা হলো। দুর্বল হয়ে পড়েছে সাবিহার শরীর। মানসিক ক্লান্তিতে ভুগছে সে। ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে ক্রমাগত। তার অবস্থা ভালো নয়। ডাক্তারের এক একটা কথা ধারালো তীরের ন্যায় মোস্তফা সাহেবের বুকে ঢুকেছে। তিনি মাসখানেক ধরে মেয়ের পরিবর্তন লক্ষ্য করেছেন। স্ত্রীও তাকে বারংবার বলেছে। মোস্তফা সাহেব অগ্রাহ্য করেছিলেন। সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে তার মেয়ে, অনিমেষ ভঙ্গিতে বলেছিলেন। তবে আজ যা হলো সেটা মেনে নিতে পারছেন না। চোখের সামনে মেয়ের এমন করুণ অবস্থা সহ্য হচ্ছে না। কি করবেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না। জবেদা বেগম রুম ট্রান্সফার করলেন। আজ থেকে তিনি মেয়ের সঙ্গে থাকবেন। যতটুকু সম্ভব মুখের উপর রাখবেন মেয়েকে, কথা বলতেই থাকবেন মেয়ের সঙ্গে। তারপর দেখবেন কিভাবে মেয়েটা ডিপ্রেশনে থাকে। এসব ডিপ্রেশন সব দূর করে দেবেন। আধার রাত, ঘড়ির কাঁটা ৯টায় ঘুরছে। এমন সময় শাহজাহান বাড়ির সদর দরজায় হাঙ্গামা শুরু হয়েছে। চেঁচামেচির তুমুল শব্দ। বিকট শব্দের কারণে সকলেই বেরিয়ে আসতে বাধ্য হলো, এমনকি সাবিহাও। সে নিচে নামেনি। দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। সদর দরজায় অয়ন দাঁড়িয়ে। খুব অগোছালো অবস্থা তার। ক্ষিপ্ত মুখশ্রী। শরীরের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে কেচি গেটে আঘাত করে চলেছে। মুখ দিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ডাকছে, সাবিহা। প্রতিবেশীদের উপস্থিতি ঘটেছে। চারপাশে মানুষ জড়ো হয়েছে। মোস্তফা সাহেব ক্রুদ্ধ হয়ে আছেন। বেসামাল গতিতে ছুটে এসেছেন। অয়ন চেঁচালো, আমার সাবিহা কোথায়? কি করেছেন ওর সাথে? মোস্তফা সাহেব চোয়াল শক্ত করে ফেললেন। ওহি সাহেব ক্ষিপ্ত গলায় শাসালেন, চেনা জানা বিধায় চুপ আছি,
না হলে এতক্ষণে হাজতে থাকতে। অয়ন ভয় পায় না, ডাকুন পুলিশ। আপনার বাড়ির মেয়ের জন্য মার খেতেও রাজি, আগে সাবিহাকে ডাকুন। ওহি সাহেব রেগে এগোলেন, ক্রুদ্ধনয়নে তাকিয়ে রইলেন, তেজে ছটফট করছেন। সেই মুহূর্তে তন্ময় বেরিয়ে আসলো, তার সঙ্গে আকাশও রয়েছে। তন্ময় বাসার কাপড় চোপড় পরা, কিছুক্ষণ আগেই অফিস থেকে এসেছে। খুব শান্ত ভঙ্গিতে মোস্তফা সাহেবের পাশে দাঁড়ালো। আকাশ সদর দরজা খুলে দিল, উচ্চস্বরে চেঁচিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, ট্রেলার বিনামূল্যে দেখতে দিলাম, বাকিটা মুভি চলবে। সেই মুভি দেখতে হলে টিকিট কাটতে হবে, না কাটলে সকলেই নিজ নিজ গর্তে চলে যান। হুড়মুড়িয়ে সকলকে হাতের ইশারায় সরিয়ে দিল। লাজলজ্জা ভুলে অনেকেই তবু ঠায় দাঁড়িয়ে রইল, যেন মুভি তারা দেখবেই দেখবে। অয়ন হন্তদন্ত ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকতে চাইল। উচ্চস্বরে আবারও সাবিহা সাবিহা ডেকে উঠল। তন্ময় তার চাচ্চুকে সরিয়ে অয়নের সামনে দাঁড়ালো। দুজন লম্বায় উঁচু নিচু, হাইটে অয়ন সামান্য ছোট, প্রাপ্তবয়স্ক হলে হয়তো অতটুকু ঘুচিয়ে নেবে। অয়নের কাঁধে হাত রাখল তন্ময়, সেখানে প্রবল শক্তিতে দুটো থাপ্পড় বসালো, যেন কাঁধের ময়লা ঝাড়ছে। কণ্ঠে কঠিনতা নিয়ে বলল, সপরিবারে মানিয়ে সকলের প্রশ্নের সহি জবাব দিয়ে প্রাপ্ত মর্যাদাসহ বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়ির দরজায় পা রাখবে, কেমন? বাসায় যাও এখন। অয়নের ছটফটে পাজোড়া থমকে গেল, শ্বাস প্রশ্বাসের বেসামাল অবস্থা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এবং নিচ্ছে, দ্রুততম গতিতে ওঠানামা করছে বুক, হাঁসফাঁস করছে সে। দৃঢ়দৃষ্টিতে চাইল তন্ময়ের চোখে, লালিত চোখ জোড়ার অবস্থা। মনির চারপাশে লালচে দাগ ফুটে আছে, কণ্ঠেশ্বর নিচু স্তর এবং অনিমেষ। সাবিহা কেমন আছে? তন্ময় নির্দ্বিধায় বলে দিল, কি মনে হয় তোমার, কেমন থাকতে পারে? একদম ভালো না। ভালো থাকার ব্যবস্থা করো তাহলে। অয়ন মাথা দোলালো, নিষ্প্রাণ চোখে ভেতরে তাকালো, পরপর উপরে নজর রাখল। ততক্ষণে সাবিহা মুখ চেপে সরে গিয়েছে, ফুপিয়ে চাপা স্বরে কেঁদে উঠেছে। বুক ভাঙা যন্ত্রণায় শব্দ করে কাঁদতে লাগলো একসময়। চোখের তৃষ্ণা মেটাতে যাকে দেখতে হতো তাকে না দেখে অসহায় মুখশ্রী নিয়ে অয়ন ঘুরে হাঁটা ধরল, ধীর পায়ে বেরিয়ে গেল। মোস্তফা সাহেব এবার ছেলের দিকে দৃষ্টিপাত করলেন, চোখ রাঙালেন, অবিশ্বাস্য সুরে বললেন, তুমি এত কিছুর পরেও চাচ্ছ সাবিহাকে এই পরিবারে দিতে? অয়ন খুব ভালো বাবা, সাবিহাকে সুখে রাখবে। ছেলের নরম স্বর শুনে মোস্তফা সাহেব তপ্ত শ্বাস ফেললেন। ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে গেলেন। সব সময় তিনি আর তার ছেলে আগুন এবং পানির ন্যায়। খুব কম সময় তাদের মধ্যে মিল ঘটে, তাও অফিসের সমস্যাগুলোতে। এভাবে দৈনন্দিন জীবনে দুজন টম এন্ড জেরির মতো লেগে থাকে, কিছু না কিছু কারণে তাদের দ্বন্দ্ব থাকবেই। তার প্রথম সন্তান বলে কথা, খুব অল্প বয়সেই বাবা হয়েছিলেন, তাই ছেলে প্রাপ্তবয়স্ক হতেই এক অদেখা বন্ধুতে পরিণত হয়েছে বলা যায়। মোস্তফা সাহেব প্রায়ই বিক্ষিপ্ত অনুভূতি শেয়ার করেন, সমস্যা চিন্তাভাবনা খোলাখুলি বলেন, পরামর্শ করেন বৃদ্ধদের মতো। ছেলে নিজেও তাকে সব কিছু বলে কয়ে করে, কোনো কিছুই গোপনে নয়। ছোট থেকেই এমন ছেলেটা। মোস্তফা সাহেব অফিস থেকে ফিরতেই ছোট্ট তন্ময় দৌড়ে আসত, বসে বসে সকল ঘটে যাওয়া ঘটনা খুলে বলতো। এত সব ছেলেটা নিজের মাকেও বলতো না। মোস্তফা সাহেবের মনে আছে একটা বিশেষ ঘটনা। তন্ময় তখন ক্লাস 10-এ, তার সমবয়সী একটা মেয়ে তাকে প্রপোজ করে, ফুল দেয়, লেটার লেখে, ডায়েরি গিফট করে। মোস্তফা সাহেবকে সেগুলো ছেলেটা দিয়ে বলেছিল, এই বেয়াদব মেয়েটার বাবাকে গিয়ে নালিশ করে দাও তো। পরন্ত বিকেল, স্নিগ্ধ পরিবেশ, ওরও সেজেগুজে গাড়িতে উঠে বসেছে। তন্ময়ের সাথে সে ধানমন্ডি যাবে, সুপরিচিত হাজিবলা মিষ্টান্ন হোটেলের উদ্দেশ্যে। খুব ভালো মিষ্টি পাওয়া যায় সেখানে, এমনকি সুস্বাদু রসমালাইও।
মূলত তারা রসমালাই আনতে যাচ্ছে, পছন্দ হলে মিষ্টিও আনা হবে। গাড়ি স্টার্ট করেছে তন্ময়। ওরও গুনগুন করে কাজ নামিয়ে দিল। তন্ময়ের দেখাদেখি সানগ্লাস পরল। পরপর খুলে রেখে পরিবেশ উপভোগ করায় মনোযোগী হলো। এমন সময় তন্ময়ের ফোন বেজে উঠল। সেলফোন ওরুর সামনেই, স্টিয়ারিংয়ের পাশে। তন্ময় বলল, দেখ তো কে। ওরু ফোনটা হাতে নিল। স্ক্রিনে মাহিন লেখা। ওরু দেখে বলল, মাহিন ভাইয়া। ধর, লাউড স্পিকার দে। ওরু সময় নিয়ে ধরল। তার এখনও মাহিনের কথাগুলো মনে আছে। কী সব বলেছিল সে স্পষ্ট শুনেছে। অবশ্য তাতে ওরু রেগে নেই, বরং লজ্জায় মরে যাচ্ছিল প্রায়। মাহিনের গলার স্বর স্বতঃস্ফূর্ত। মাম্মা। তন্ময় নিঃশব্দে হাসল। জবাবে বলল, হুম। লালে লাল হয়ে আছো তাই না? বন্ধুবান্ধব চেনো না। এইবার যদি না আসিস তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, কইয়া দিলাম কিন্তু। কই যাচ্ছিস এবার? যাচ্ছি নারায়ণগঞ্জ মাম্মা। সব কিছু সেট। রিহানের বাবা লঞ্চ দেবে, সবাই মিলে ধুমসে যামো। প্লিজ চল এবার, মজা হবে। ব্যাচে সবাই যাচ্ছে? হুম, সবাই। এই চল না। ওরুকেও সঙ্গে নিবি কিন্তু। ওরুর চোখ জোড়া বোয়াল মাছের মতো বড় হয়ে আছে। তন্ময় তখনও পাকাপোক্ত স্বীকারোক্তি দেয়নি। ইনিয়ে বিনিয়ে কল কেটেছে, কিন্তু ওরুর মনে রয়েই গেল বিষয়টা। খচখচ করছে ভেতরে। নারায়ণগঞ্জ সাথে লঞ্চ। ওরু হাওয়ায় দুলতে লাগলো। যেতে পারলে মন্দ হতো না। তন্ময়ের বন্ধুবান্ধব ধানমন্ডির আশেপাশেই আছে। আজ শুক্রবার, ছুটির দিন। সবাই কাজ থেকে মুক্ত। সেই সুবাদে সকলে মিলে এক রেস্তোরাঁয় আড্ডা জমিয়েছে। আড্ডার মূল বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ কিভাবে যাবে, কই যাবে, কী খাবে, কী সব করবে, তার একটা তালিকা তৈরি করছে। তন্ময়কে এখানেই আসতে বলল মাহিন। ছেলেটার মন তল্লাশি করবে আজ সে। মুখোমুখি জিজ্ঞেস করবে নারায়ণগঞ্জ যেতে চায় নাকি। কোনো মতে যদি চোখ মুখ পড়ে বুঝতে পারে যে তন্ময় যেতে চায়, তাহলে সে আসমান জমিন এক করে ফেলবে, তবুও তন্ময়ের প্রেয়সীসহ তন্ময়কে নিয়েই ছাড়বে এই ট্রিপে। রিহান নাক মুখ কুঁচকে মাহিনের ভাবনায় বিভোর মুখশ্রী পর্যবেক্ষণ করছে। দুই আঙ্গুলের সাহায্যে চুটকি বাজালো চোখের সামনে। ভরাট কণ্ঠে বলল, এই যে বিশিষ্ট ব্যবসায়ী ছোট মাহিন মজুমদার দাদু, তন্ময় চাচা কি আসছে? মাহিন হতাশ গলায় বলল, বিশিষ্ট ডিজাইনার সর্বোচ্চ ছোট্ট রিহান শিকদার কাকাকে জানাচ্ছি। তন্ময় প্রায় চলে এসেছে। সঙ্গে তার প্রাণপ্রিয় প্রেয়সীও আছে, তাই মুখে দয়া করিয়া লাগাম মারিবেন। লাগাম ছাড়া কখন হলাম? আশ্চর্য! আমার মতো ভদ্রমুখের অধিকারী দ্বিতীয় কেউ নেই। এই যে তুই স্ট্যামিনা একদম নেই, রোগে ভুগিস। কই, আমি তো বলতে যাই না। সৈয়দ মাহিনের পাশে। সে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলালো। মাহিন তাকে ইশারা করে বলল, ও কি আমার বিছানায় এসেছিল? মানে ড্রাঙ্ক অবস্থায় মেয়ে মানুষ মনে করে ওর সাথেই কিছু করেছিলাম। না হলে জানল কিভাবে আমার স্ট্যামিনা নেই? ভাববার বিষয়। সোহানী উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে সে রিহানের বাহুতে পড়ে গেল। চোখের কোণ ভিজে উঠেছে। থেমে নেই বাকিরাও। রিহান বিরক্ত হলো। নাক মুখ কুঁচকে ফেলল। ইয়াক, শালা তুই ডাক্তার দেখা। ঠিকানা অনুযায়ী রেস্তোরাঁয় মাত্রই পৌঁছেছে গাড়ি। রসমালাই এবং মিষ্টান্ন জাতীয় খাবারগুলো কিনে তবেই এসেছে। সেগুলো গাড়িতে রেখেই বেরোলো তন্ময়। ওরুর ওড়না ফেসেছে সিট বেল্টে, খেয়াল করেনি। বেরোতে গিয়ে টান খেল। ফ্যাচ ফ্যাচ শব্দে ছিঁড়ে গেল অনেকখানি। বোকার মতো ছেঁড়া ওড়নায় নজর বোলালো। ইস, কতখানি ছিঁড়েছে! ভাগ্যিস কোণঠাসা হয়ে ছিঁড়েছে, না হলে তো বোঝা যেত। ওড়না ধরে বেরোতে নিয়ে উঁচু জুতোর কারণে বা পা বেঁকিয়ে ফেলল। পড়তে নিয়েও গাড়ির দরজা ধরে নিজেকে সামলালো। পায়ের কোনা ছুলেছে কিছুটা। তন্ময় সামনেই দাঁড়িয়ে। সে সাবলীল ভঙ্গিতে অগোছালো ওরুকে দেখছে। এদিকে ওরু কিছুটা বিরক্ত হলো বটে। নাক মুখ কুঁচকে বেরোলো।
ওড়না পরিপাটি করল। তন্ময়ের দুই ভুরুর মাঝে ভাঁজ পড়েছে। সে প্রশ্ন করল, তোর থেকে তোর জুতা বড়, দেখি জুতা খুলতো। এসব জুতার পরবি না, আমি যেন না দেখি। আতঙ্কে হাঁসফাঁস করে উঠল অরু। মাথার দুই পাশে দুলিয়ে তন্ময়ের অগোচরে হেঁটে সামনে অগ্রসর হলো। যার জন্য চুরি করে সেই বলে চোর। এই যে এত উঁচু জুতো, এটা তো তন্ময়ের জন্যই পড়ে। মানানসই একটা ব্যাপার আছে না? লম্বা তন্ময়ের সামনে উঁচু জুতো না পরলে একটুখানি দেখায় অরুকে, বলা যায় দেখাই যায় না। এজন্যই তো পড়ে সে। অরুর বিভ্রান্ত চিন্তাভাবনা তন্ময় বুঝবে কিভাবে? সে অরুর কাঁধ চেপে ধরেছে। দুজন একসাথে এগোচ্ছে। ভেতরে প্রবেশ করতেই সম্মুখীন হলো সকলের। হইচই পড়ে গেল মুহূর্তেই। এটা সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে তৎক্ষণাৎ। রিহান কথায় হেরে গিয়েছিল খানিক, তবে সে পুনরায় শুরু করল। এবার আর মাহিনের পিছু লাগেনি, তন্ময় আর সৈয়দের পিছু লেগেছে। হাস্যোজ্জ্বল পরিস্থিতি। অরুকে সোহানী এবং আয়শার মধ্যে বসিয়ে দিয়েছে তন্ময়। তারপর সে বসেছে মাহিনের পাশে। সাথে ইব্রাহিমও আছে, রিহানও পাশাপাশি। তাদের মধ্যে আলাদা আলোচনা। মাহিন কফিতে চুমুক বসিয়ে খুব স্বাভাবিক স্বরে শুধালো, কী সমস্যা? যেতে কেন যাচ্ছিস না? তন্ময় নিশ্চুপ রইল। দৃষ্টি কিছুটা দূরে বসা অরুর পানে। সোহানী কিছু একটা বলছে অরুকে। তাতে লজ্জায় চোখ মুখ নুইয়ে রেখেছে অরু। তন্ময় বেশ কিছুক্ষণ দেখল, চোখ সেখানে রেখেই বলল, আজকাল আমি আর নিজের উপর কনফিডেন্ট নই। বিয়েটা তো হয়েছে, এখন কনফিডেন্ট না থাকলেও চলবে। তন্ময় চাচার যন্ত্রপাতি তাহলে ঠিকঠাক আছে? তন্ময় হাসল। স্মিত হাসি তার। বাবা মানবে না। পারিবারিকভাবে বিয়েটা হলে তারপর না হয়। এত কিছু বুঝি না। আমার বন্ধু যেতে চায় এটাই ইম্পর্ট্যান্ট। আর তুই যাবি, সাথে তোর ল্যাঞ্জাও। রিহান মুখ ভোঁতা করল। তোর বাপের এত মাথা ব্যথা কেন? আমার বাবার কাছে সব কিছুর ঊর্ধ্বে পরিবার, খুব যত্নে আগলে রেখেছেন। কোনো কারণে পরিবার ভেঙে যাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারে না, তাই এত সব চিন্তা তার। আমাদের বিয়েটা ভবিষ্যতে হয়তো সমস্যা দাঁড় করাতে পারে, এটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অরু যেহেতু ছোট, তাই বাবার চিন্তা বেশি। তার মনে হয় আমাদের মতামত মিলবে না, বা বিয়েটা টিকবে না, আর যদি তেমন হয় পরিবার ভেঙে যাবে। মাহিন বিরক্ত হলো। তোর বাপের এসব চিন্তাভাবনা নদীতে ডুবে আছে, অযথা চিন্তা যত্ত সব। সে কি জানে না তুই কে? তুই তো ভেজা বিড়াল। মাছ সামনে রেখে ছুঁয়েও দেখিস না, লাগলে কাতরে মরে পড়ে থাকবি। কতটা ভালোবাসোস তা তো আমরা জানি, নিজের চোখেই দেখেছি। এইসব সমস্যা কোনো কালেই হবে না। আমার কথা মিলিয়ে রাখ। আর ওরও এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক। এমন তো নয় ও তোকে পছন্দ করে না, খুব পছন্দ করে। এই যে আমি খেয়াল করলাম, মিনিটে শতবার তাকিয়েছে, তোকেই তো দেখছে ঘুরে ফিরে। গম্ভীর মুখের তন্ময় শব্দ করে হাসল। নীরব হাসি, স্বচ্ছ প্রাণবন্ত। মাহিন বলল, দোস্ত, আমার কাছে ছুতো আছে, তুই শুধু ওয়েট কর। আমরা এবার সবাই মিলেই যাব। রবিবার সন্ধ্যা 7টা। মোস্তফা সাহেব লিভিং রুমে বসে আছেন। নিউজ দেখছেন, সঙ্গে চা খাচ্ছেন। সাথে ওহি সাহেব, আনোয়ার সাহেবও রয়েছেন। এমত অবস্থায় বিনা আমন্ত্রণে হাজির তন্ময়ের বন্ধু বান্ধব। একসাথে 6 জন। ছেলে মেয়ে মিলিয়ে এসেছে, হাতে নানান সরঞ্জাম। হাত ভর্তি খাবার এনেছে। সেগুলো উঠিয়ে দিয়েছে সামনে দাঁড়ানো জবেদা বেগমের হাতে। সেই সময় তন্ময় বাসায় নেই, অফিসে সে। হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন মোস্তফা সাহেব। ছেলের বন্ধুদের সে ভালোভাবেই চেনে। প্রায়ই কাজে অকাজে দেখা হয়েছে সকলের সাথে। হঠাৎ তাদের আগমনে ভড়কে গেলেন কিছুটা। বসতে বললেন। মাহিন হাস্যোজ্জ্বল গলায় সালাম জানিয়েছে। চামড়া পাতলা রিহান ততক্ষণে ওহি এবং আনোয়ার সাহেবের মধ্যে চেপে বসেছে। গল্প বাজছে, এটা সেটা বলে আলোচনা শুরু করেছে। শান্ত বাড়িটি অশান্ত হয়ে উঠল মুহূর্তেই,
চেঁচামেচির শব্দে বেরিয়ে এসেছে রুবি, দীপ্ত, সাবিহা এবং অরু। জবেদা বেগম রুবি এবং অরুকে কাজে লাগিয়ে দিয়েছেন। ঝটপট খানাপিনা তৈরি করতে হবে। এমনিতেই শুকনো খাবার অলরেডি ট্রেতে করে নিয়ে এসেছেন। সবাই আলোচনা করে এসেছে। আজ মূলত ট্রিপের কথা মাহিন বলবে। লজিক কথাবার্তায় সে এক্সপার্ট, বাকিগুলো ধাপ্পাবাজ এক একটা। তাই সময় নিয়েই মাহিন বলল, চাচা, পারমিশন নিতে এসেছি আপনার। মোস্তফা সাহেব হাসলেন। কিসের জন্য? তোমাদের আবার পারমিশন লাগবে কিসে? নারায়ণগঞ্জ যাচ্ছি, বন্ধুবান্ধব সকলে মিলে। তা তো বেশ, সাহায্য লাগলে বলো নির্দ্বিধায়। চাচা, সব কিছুই সেট। আগামী বৃহস্পতিবার রাতে বেরোবো, লঞ্চে করে যাব। লঞ্চ রিহানের বাবা দিচ্ছে। আর নারায়ণগঞ্জে আমার নানা বাড়ি, তো খানাপিনা থাকা নিয়ে কোনো চিন্তা নেই। 3 দিনের ট্রিপ। আমরা চাচ্ছিলাম আপনারা সকলে মিলে যদি সামিল হতেন, খুশি হব। মোস্তফা সাহেব উৎসুকভাবে হাসলেন। বাচ্চাদের ট্রিপ, সেখানে আমরা মুরব্বীরা যেয়ে কী করব? না বাবা, সম্ভব নয়। এমনিতেও কাজের চাপ আছে। তাহলে বাচ্চাদের পাঠিয়ে দিন, সবাই মিলেমিশে যাই। আপনজন থাকলে ট্রিপ মজার হবে। পাঠানোর কি আছে? তন্ময় যেতে চাইলে যাবে। তন্ময় তো যাবেই, সাথে সাবিহা, রুবি আর অরু যদি যায়। মোস্তফা সাহেব থমকে গেলেন, কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কিছু বলার পূর্বেই মাহিন পুনরায় বলল, আর সাবিহার জন্য এই ট্রিপটা খুব ভালো হবে। মন মেজাজ সতেজ হবে, ডিপ্রেশন কেটে যাবে অনেকাংশেই। এই সময় ঘোরাফেরা খুব কাজে দেয়। আনোয়ার সাহেব সহমত হলেন। ওহি সাহেবও ভাবুকভাবে মোস্তফা সাহেবের দিকে তাকালেন। মোস্তফা সাহেবেরও মাহিনের কথাগুলো ভালো লাগলো। সাবিহার জন্য ঘোরাফেরা এখন খুব দরকার, মাইন্ড ফ্রেশ হবে। হয়তো অয়নকে ভুলেও যাবে, মায়া কাটবে। কিন্তু অরু? মোস্তফা সাহেব দোটানায় পড়লেন। ওহি সাহেব বলল, রুবির তো সামনে পরীক্ষা, ও তো যেতে পারবে না। তবে তন্ময় তো যাচ্ছেই। সাবিহাকে দেখে রাখতে সঙ্গে অরুও যাক। 3 জন মিলে ঘুরে ফিরে আসবে। খুব সাবধানে সিচুয়েশন হাতের মুঠোয় নিল মাহিন। রিহান ওইদিকে সুরক্ষার বাণী শোনাতে ব্যস্ত। মেয়েগুলো দিব্যি ভাব জমিয়েছে জবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগমের সাথে। সাবিহাও ফাঁকে 2-1টা কথা বলছে। অবশেষে মোস্তফা সাহেব রাজি হলেন। বললেন, যেতে চাইলে যাক, ঘুরে আসুক। ব্যাস। অরু রান্নাঘরে দাঁড়িয়ে লাফিয়ে উঠল, জড়িয়ে ধরল সাবিহাকে। জাপটে ধরে নিঃশব্দে চেঁচাচ্ছে। লাফালাফি থামাতে সাবিহা 2 হাতে অরুকে ধরে রেখেছে। মেয়েটা আবার ব্যথা না পেয়ে বসে। অরুর কান্নার শব্দ ভেসে আসছে। ধীরে ধীরে স্বর বেড়েই চলেছে। একসময় উচ্চস্বরে কেঁদে উঠল। তার কান্নার শব্দে উতলা হয়ে সবাই বেরিয়ে এসেছেন। আনোয়ার সাহেব ছুটেছেন জুতো ছাড়াই। অরু তখন ফ্লোরে বসে সমানে কাঁদছে, চোখ ফুলে কলা গাছ। তার সামনে তন্ময় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, হাতে কেচি। পায়ের সামনে নানা জাতের উঁচু জুতোর সমাহার। সবগুলো জুতো আপাতত ছেঁড়া। এগুলো কেটে ফেলেছে তন্ময়। ফ্যাচ ফ্যাচ শব্দে সবগুলো কেটেছে। সেই জুতো জাপটে ধরেই কাঁদছে অরু। মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, কি হয়েছে? আনোয়ার সাহেবও চিন্তিত সুরে শুধালেন, হয়েছে কি? অরু রেগেমেগে উঠে দাঁড়ালো, অস্থির গলায় বিচার দিল, আমার সব জুতো কেটে ফেলেছে, আমার জুতা। অরুর এমন করুণ কান্নায় মোস্তফা সাহেব রেগে গেলেন। চোখ রাঙিয়ে তাকালেন ছেলের পানে। এদিকে আনোয়ার সাহেব হাসলেন। মেয়েকে নিজের সাথে রেখে বললেন, আরও সুন্দর জুতা কিনে দেব মা, থাক, কাঁদে না। বাবার এমন কথায় অরুর কান্না দ্বিগুণ হলো। আশ্চর্য, কিনে দেবে মানে? এই লোককে কিছু বলছে না কেন? অরুর মনের আশা পূরণ করল মোস্তফা সাহেব। ধমকে উঠলেন ছেলেকে, কেন করলে এমন? তন্ময় তখনও গম্ভীর মুখশ্রী নিয়ে অরুর দিকে তাকিয়ে আছে। এদিকে রুবি সহমত পোষণ করল।
চাচ্চু, তন্ময় ভাইয়া ঠিক কাজটাই করেছে। এই মেয়ে 1 আনা জুতো পরে 2 আনার, পায়ে ফোসকা পড়ে আছে কত শত। দেখো ওর পায়ের অবস্থা দেখো। আমি কতবার করে বললাম এমন পেন্সিল হিল পরিস না, এগুলো অনেক উঁচু। না, কথাই শোনে না। সুমিতা বেগম বিরক্তি ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালেন। যাবার আগে কর্ধান্বিত কণ্ঠে বলে গেলেন, একদম ঠিক হয়েছে, মেয়েটা কোনো কথাই শোনে না। জবেদা বেগমের ছেলের কাজ পছন্দ হলো না। তিনি অসন্তুষ্ট স্বরে বললেন, এর জন্য এমন করবে? মেয়েটা কত কষ্ট পেল, বুঝিয়ে বললেও তো হতো। মোস্তফা সাহেবও বিরক্ত। তুমি কিসের বুঝদার হলে বলো তো? ছেলে মানুষই করে বেড়াও এখনও, বুঝলে কি আর এগুলো পড়বে? তন্ময় জবাব দিল না, কেচি ফেলে চলে গেল। ওরও বিছানার এক কোণে বসা, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তার কতগুলো টাকার জুতো, সবগুলো এভাবে নষ্ট করে দিল। ইস, দানবটা মলম পট্টি করে যে এমন করবে কে জানত। এই যে কিছুক্ষণ আগেই নিজ হাতে পায়ের গোড়ালিতে মলম লাগিয়ে পট্টি করে দিল। ওরও তখন ভালোবাসার সমুদ্রে ভাসছিল। সেখান থেকে টেনে হিঁচড়ে পুকুরে ফেলে দিতে মানুষটার বুক কাঁপল না, একটুও না। জুতার বিষয় নিয়ে ওরুর মন খারাপ রয়েই গেল। রাতের খাবার খেতে বসেও মন মরা হয়ে থাকল। মোস্তফা সাহেব বোঝালেন, জুতা নতুন অনেকগুলো কিনে দেবেন বললেন। তবুও কাজ হলো না। এক সময় আলোচনা উঠল ট্রিপের বিষয় নিয়ে। তন্ময় মাথা তুলে তাকালো। এই বিষয়ে সে একদমই অজানা। তাকে না জানিয়ে এসেছে বান্দরগুলো তাহলে। তার বাবাকে মানিয়েও ফেলেছে। কী সব বলেছে কে জানে। ওরুর অভিমান রয়েই গেল। পরদিনও সে চুপচাপ বাড়ির চারপাশে ঘুরঘুর করছে। তন্ময়ের কাছে ভুলবশতও ভিড়ছে না। তন্ময় কতবার ডেকেছে হিসেব নেই। শুনেও না শোনার ভান করে থাকল। ওরও এই লোকের সাথে কথাই বলবে না। তন্ময় স্বভাবসুলভ গম্ভীর তবে ঠান্ডা মস্তিষ্কের মানুষ। বলা বাহুল্য এই ধরনের মানুষ খুন করেও শান্তশিষ্ট পরিবেশ সৃষ্টি করতে পারদর্শী। তন্ময়ের স্বভাব অনেকটা একই। সে সচরাচর অশান্ত অথবা রেগে ওঠে না। তার রাগান্বিত চেহারা দেখা দুঃসাধ্যের বাইরে, কিন্তু অরুর কারণে বেশ কয়েকবার তাকে রেগেমেগে অস্থির হতে হয়েছে। এর অবশ্য যুক্তিযোগ্য কারণ রয়েছে। তন্ময় তখন 17 বছরের যুবক, কিছুটা স্বাস্থ্যসম্মত এবং তরতাজায় ভরপুর। চেহারায় তেজ, কণ্ঠে গম্ভীরতা আনার প্রচেষ্টা। অরুর বয়স সবে 7। হাঁটু সমান ফ্রক পরে পায়ে নুপুর দিয়ে সম্পূর্ণ বাড়ি দিব্যি নেচে কুদে ঘুরে ফিরে বেড়ায়। এদিক সেদিক সবখানে তাকালেই শুধু সে। ওরও যেন শাহজাহান বাড়ির একমাত্র সন্তান। তন্ময় স্কুল থেকে ফিরেছে মাত্রই। নিঃশব্দে কাঁধের ব্যাগ হাতে নিয়ে ভেতরে প্রবেশ করতেই চেঁচিয়ে উঠল। গলা ফাটানো চিৎকার, অস্থিরতা কণ্ঠে স্পষ্ট। কম্পিত হাত ফসকে ব্যাগ কখন যেন পড়ে গেল ফ্লোরে। পাজোড়াও থমকে গিয়েছে। সম্পূর্ণ সে যেন পাথরে রূপান্তরিত হয়েছে। তার চোখের সামনে ফ্লোরে অরু রক্তাক্ত অবস্থায় পড়ে। সাদা ফ্রক লাল রক্তে মাখা, সম্পূর্ণ শরীর রক্তে রাঙানো। ফ্লোরে লম্বা লাল রক্তের লাইন এগোচ্ছে। থেমেছে তন্ময়ের থমকে থাকা পায়ের নিচে। এটা মোটেই কোনো সাধারণ দৃশ্য নয়, মেনে নেবার মতো। অপরদিকে তন্ময়ের যুবক গম্ভীর স্বরের চেঁচানো শুনে রক্তাক্ত অরু হুট করেই লাফিয়ে দাঁড়িয়ে গেল। টান টান দাঁড়ানোর ভঙ্গি, চোখজোড়া বড় বড় বোয়াল মাছের ন্যায় হয়ে গেল মুহূর্তেই। হাত থেকে পড়ে গেল লাল আলতার ডিব্বা। ভীতিকর অবস্থা তার ছোট্ট চেহারায়। মূলত সে যেমন ইচ্ছে তেমন সাজো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অ্যাক্টিং করছিল। এর জন্য সুমিতা বেগম ধমকে দিয়েছেন কয়েকবার, কিন্তু কে শোনে কার কথা? কোনো কথাই কানে নেয়নি। সে নিজের মতো পড়েছিল ফ্লোরে। এই সময় তন্ময় আসবে জানলে ওরু কখনো এমনটা করতো না। সেই মুহূর্তে জবেদা বেগম ছুটে এসেছেন হন্তদন্ত ভঙ্গিতে। দেখলেন ছেলের এমন করুণ অবস্থা, আঁতকে উঠলেন। তন্ময় ঘেমে নিয়ে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন।
লম্বা নাক ঘামে চকচক করছে। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে সে, চোখের পলক অবধি পড়ছে না। জবেদা বেগম ছেলের দিকে ছুটলেন। আব্বা, ওরও প্র্যাকটিস করতেছে, তুমি ভয় পাইছো? তন্ময় তখনও ধ্যানজ্ঞান হারিয়ে ফেলেছে যেন, চোখ ঘুরিয়ে তার মায়ের দিকে তাকালো, তারপর অরুর দিকে। ধীরে ধীরে চোখের সাদা অংশটুকু লাল শিরায় ছেয়ে গেল। অত্যন্ত রাগে রীতিমতো থরথর করে কাঁপছে। অরু আলগোছে পেছন দিকে পা ফেলে পিছিয়ে চলেছে। এক সময় দৌড় লাগালো। আশেপাশে নজর দেবার সময় নেই তার। তার নেওয়া এক একটা পায়ের ছাপ সাদা ফ্লোরে স্পষ্ট। তন্ময় সেই পায়ের ছাপ ফলো করে তেড়ে মেরে এগোচ্ছে। জবেদা বেগম থামাতে চাইলেন, কিন্তু সুমিতা বেগম দিলেন না। মেয়েটা এক নম্বরের বাদর। বাপ চাচা কেউই কিছু বলে না বলে মাথায় চড়ে বসেছে। শিক্ষা পাক একটা। অন্যদিকে অরু লুকিয়েছে গুদাম ঘরে। অন্ধকার রুমে গুটিসুটি মেরে বসা। তন্ময় দরজা লাথি মেরে খুলে অরুকে ভাবার সময় দেয়নি। নরম তুলতুলে গালে শক্ত দুটো চড় মেরে বসেছে। টেনে ওয়াশরুমে পাঠিয়েছে। সে কি কান্না অরুর! সারা রাত দিন কেঁদে কাটিয়েছে। তন্ময়ও স্বেচ্ছায় মন ভোলাতে যায়নি। বাধ্য হয়ে 3 দিন পর অবাধ্য অরুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। পছন্দের জিনিস কিনে দিয়েছে। তবেই শান্ত হয়েছে মেয়েটা। সেই অবাধ্য অরু এখন বড় হয়েছে, শুধু নামে তার বড় হওয়া। পরিবার কিংবা ভালোবাসার মানুষের সামনে সে সেই ছোট্ট অরুই রয়ে গেল। রাতে ভালোভাবে খেলো না, সকালেও খেতে আসেনি। জবেদা বেগম ডেকে গেলেন 2 বার। অরু দরজা খোলেনি। সুমিতা বেগম চেঁচিয়েছেন, কাজ হলো না। ডাইনিংয়ে কম বেশি সবাই চলে এসেছে। কিছুক্ষণের মাঝে তন্ময় এলো, অফিসে যাবে, হাতে ব্যাগ। পরিপাটি সে টেবিলে নজর বোলালো। অরু নেই। শান্ত চেহারার ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল মুহূর্তেই। ব্যাগ চেয়ারে রেখে জবেদা বেগমের উদ্দেশ্যে বলল, অরু কই? জবেদা বেগম হতাশ গলায় বললেন, শুধু শুধুই এমনটা করলি। মেয়েটার পেটে কিছুই পড়েনি কাল রাত থেকে। তন্ময়ের গম্ভীর স্বর এবার আরও গম্ভীরে পরিণত হলো। ওকে আমি নারায়ণগঞ্জ নেব না। এমন অবাধ্য মেয়ে সাথে নেবার প্রশ্নই আসে না। তন্ময়ের বলতে দেরি, পরপর দরজা খোলার শব্দ শুনতে দেরি হয়নি। ওরও নাক মুখ কুঁচকে বেরিয়েছে। সকলের চোখের সামনে ডাইনিংয়ে এসে চেয়ার পেতে বসেছে। চুপচাপ মাথা নত করে খেতে লাগল। এতক্ষণ যাবৎ মোস্তফা সাহেব গম্ভীর মুখে ছিলেন। আপাতত ঠোঁটে স্মিত অদেখা হাসি ফুটে উঠতে চাইছে। তিনি ঠোঁট টেনে নিজেকে যথাসম্ভব ঠিকঠাক রেখেছেন। তবে আনোয়ার সাহেবের ঠোঁট জুড়ে অমায়িক হাসি বিচরণ করছে। সকলের এমন হাসার কারণ পেল না অরু। বিরক্ত সে, খানিকটা লজ্জায় পড়ল। আরে, সে তো খেতে আসতে চায়নি, কিন্তু নারায়ণগঞ্জ যেতে চায় বিধায় আসা। খেতে না চাওয়ার ছোট্ট বিষয় ধরে তন্ময় যদি সঙ্গে না নেয়, অরু তো এবার কষ্টে মরেই যাবে। এমনিতেই জুতো হারাবার দুঃখে তার বক্ষে রয়েছে একরাশ বিষণ্ণতা। বিষণ্ণতা জমে পাহাড় বনে গিয়েছে। বিরক্তিকর অনুভূতি তার সর্বাঙ্গে বহমান। তন্ময়ের উপর অভিমান তার মনের আসমান ছুঁয়ে গেল। এত বড় অভিমান কি তন্ময় আদৌ ভাঙাতে পারবে? অরু যতই রাগ দেখিয়ে থাকুক, সে আশায় ছিল তন্ময় রাগ ভাঙাতে আসবে, কিন্তু আসলো না। শুধু ধমকের সুরে কয়েকবার ডেকেছে, ব্যাস হয়ে গেল। অরু মিনমিনে সুরে বলল, আমাকে না নিলে আমি আর কখনোই কোথাও যাব না আপনার সাথে। বুধবার রাত। ঘড়ির কাঁটা 8:45। আজ ঠান্ডা আবহাওয়া। বাতাস ছেড়েছে দক্ষিণা বাতাস। কালো নিথর আকাশে গোলাকার চাঁদ জ্বলজ্বল করছে। অরু বই হাতে বসেছিল বারান্দায়। এমত অবস্থায় দীপ্তর চেঁচামেচির শব্দ। অরু আপু বলে চিৎকার করে ছেলেটা যেন এদিকটায় আসছে। অরু বই বন্ধ করল, উঠে দাঁড়ালো। দীপ্ত দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তপ্ত ঘন নিঃশ্বাস ফেলছে। ঘেমে নিয়ে একাকার। স্বাস্থ্যসম্মত ছেলেটা এমন দৌড়ঝাঁপ করলে অবস্থা এমন তো হবেই। অরুর কারণ জিজ্ঞেস করতে হলো না। দীপ্ত হাঁপাতে হাঁপাতে বলল, তন্ময় ভাইয়া ডাকে তোমাকে।
ওরও কি হয়েছে বলে দ্রুত পায়ে বেরোলো। এক একটা পায়ের ধাপ দ্রুততম গতিতে নেওয়া। ছুটে লিভিং রুমে এসেছে। তন্ময় দাঁড়িয়ে আছে, সাথে বাড়ির বাকি সদস্য। ফ্লোরে একগাদা শপিং ব্যাগ রাখা। রুবি ব্যাগে উঁকি মেরে দেখছে। সব জুতো, ফ্ল্যাট জুতো, স্নিকার্স আর সামান্য উঁচু জুতো। সাবিহা হেসে নিজের জুতোর ব্যাগ নিয়ে চলে গিয়েছে। রুবি নিজের ব্যাগ থেকে জুতো বের করে পরে নিয়েছে। খটখট শব্দ তুলে রুমের দিকে চলল। তন্ময় শপিং করলে কখনোই একজনের জন্য করে না, সবার জন্যই কম বেশি করে। জবেদা বেগম, সুমিতা বেগম এবং মুফতি বেগমের জন্য জুতো আনা হয়েছে। মুফতি বেগম মুখ ফুটে বললেন, কি দরকার ছিল? অরুর জন্যই আনতি শুধু। অরু ছোট ছোট চোখে তাকিয়ে আছে। সে মোটেও জুতো চায় না। তন্ময় এসে নরম সুরে কিছু কথা বললেই হতো। অরুর অভিমানের সমাপ্তি ঘটত নিমিষেই। সে তো নরম তন্ময়ের জন্য খুবই দুর্বল। একটু গলা নামিয়ে কথা বললে অরু আসমানে ভাসে। দীপ্ত অরুর শপিং ব্যাগগুলো অরুর রুমে নিচ্ছে। ওর হাতে পিস্তল। এটা তন্ময় এনে দিয়েছে। দেখতে সম্পূর্ণ রিয়াল, তবে গুলি করলে পানি বেরোয় এবং অনেক দূর পর্যন্ত সেট করা যায়। দীপ্ত খুব খুশি। খুশিতে সে বাকরুদ্ধ। তাই অনায়াসে অরুকে সাহায্য করছে। অরু একটু অসন্তুষ্ট, তবুও মুখ ঘুরিয়ে যেতে পারছে না। তার তন্ময় ভাই এত কিছু এনেছে তার জন্য, আর সে চলে যাবে? পারবে না। এতটাও কঠিন হৃদয়ের নয় অরু। তার মন নরম তুলতুলে। তাই চুপসে দাঁড়িয়ে রইল। আশেপাশে কেউ নেই। তাদের দুজনের অস্তিত্ব শুধু। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ নিতে পারছে। তীব্রভাবে নাকে ভাসছে। কি সুন্দর সুবাস! তন্ময় 2-1 কদম ফেলে এগিয়ে আসলো। দুজনের মধ্যে খানিকটা দূরত্ব রেখে খুব ধীর গলায় শুধালো, অভিমান কমেনি? আর কি করতে হবে? সোজাসাপটা প্রশ্নের সম্মুখীনে অরুর ব্যাকুল হৃদয় মুহূর্তেই শান্ত হয়ে গেল। প্রশান্তিতে চোখ বুজে এলো। ভালো লাগায় মন জুড়িয়ে গেল। ব্যাস, এতটুকুই তো সে চেয়েছে। এমন সময় জবেদা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, তন্ময়, কফি খাবি? কফি করব? তন্ময় সমান তালে জবাব দিল, হ্যাঁ মা। মাথা নত করে রাখা অরু গালে স্পর্শ অনুভব করল। গরম হাতের স্পর্শ। গাল টেনে মাথা উঁচু করতে বাধ্য করেছে তন্ময়। অরু বাধ্য মেয়ের মতো তাকালো। তার মুখশ্রী আর অন্ধকার নয়। তন্ময় পুনরায় শুধালো, কি? কিছুই করতে হবে না। আর গোমরা মুখ করে থাকবি? না। কফিটা দিয়ে যা। সোফা থেকে ব্যাগ নিয়ে তন্ময় চলে গেল। অরু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতরে তোলপাড় চলছিল। বুকে হাত চেপে দৌড় লাগালো। সে তো জুতো দেখেনি। সাবিহার এই ট্রিপে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মূলত অরুর মুখের দিকে তাকিয়েই যেতে হচ্ছে। অরু খুশিতে বাকবাকুম বনে গিয়েছে। সাবিহার সাথে যাবে বিষয়টি নিয়ে সে খুবই এক্সাইটেড। একটু পরপর এসে প্রশ্ন করছে, যাবে তো? সত্যিই যাবে তো? বাধ্যতামূলকভাবে সাবিহা যাবে, তবে সে ফিজিক্যালি কিংবা মেন্টালি কোনো দিক দিয়েই ভালো নেই। অদ্ভুত যন্ত্রণায় আড়ষ্ট হয়ে আছে। এই সময় ট্রিপ মানসিক শান্তি দেবে বলে মনে হয় না। খুব অগোছালো ভঙ্গিতে ব্যাগে সরঞ্জাম গুছিয়ে নিয়েছে যেসব কিছু প্রয়োজন। রুমে দীপ্ত আছে। বিছানার উপর বসে বই পুস্তক পড়ছে। ফাঁকে ফাঁকে সাবিহাকে দেখে নিচ্ছে। কিছু বলবে বলবে ভেবেও বলছে না। ব্যাপারটা বুঝে সাবিহাই প্রশ্ন করল, কি বলবি? একা যাবে? আমাকে নেবে না? চল তাহলে। আমাকে যেতে দেবে না বলেই এমনটা বলছো, তাই না? মা বলেছে এগুলো বড়দের ট্রিপ, ছোটদের যেতে নেই। তাহলে যাস না? দীপ্ত এই নিরামিষ সাবিহার সাথে কথা বলে ত্যাক্ত। বই পুস্তক গুছিয়ে বেরিয়ে গেল। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল। হাতে ফোন নিল। আনমনে তাকিয়ে থাকলো ফোনের দিকে। অয়নের বেশ কিছু ছবি সেভ করা। সাবিহা কয়েকবার ডিলিট করতে যেও পারেনি। তার হাত কাঁপছে।
অয়নের করা শেষ মেসেজও চোখের সামনে। বুকের ভেতরটা কামড়ে উঠছে। সে কি অদ্ভুত যন্ত্রণা! না শুয়ে থাকা যায় আর না স্থির হয়ে বসে থাকতে দেয়। সেলফোন সরিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। জীবন থেকে যা চলে যাবার তা নিয়ে না ভাবাই উত্তম। সাবিহা নিজের সর্বোচ্চ চেষ্টা করবে আগের স্মৃতি ভুলে যাবার জন্য, অয়নকে ভুলে যাবার জন্য। রাতটা ওরও খুব কষ্টে কাটিয়েছে। উত্তেজনায় ঘুম আসতে চাচ্ছিল না। বহু চেষ্টার ফলে ঘুমোতে পেরেছে। আজ বৃহস্পতিবার, ধবধবে পরিষ্কার আকাশ। ওরও সকাল সকাল উঠে ব্যাগ গোছাতে শুরু করেছে। এটা সেটার জন্য ছুটে চলেছে এক এক দিকে। দুপুরের সময় মাহিনকে দেখা গেল সঙ্গে ইব্রাহিমকে নিয়ে এসেছে। লাঞ্চ করে একসাথে বেরোবে তারা। এর জন্য বেশ ভালো রান্না হয়েছে বাড়িতে। গিন্নিরা কম বেশি অনেক পদের আইটেম করেছেন। সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। খাওয়া দাওয়া শেষে রওনা হবার সময়। ঘড়ির কাঁটা ঘুরছে 4টায়। ওরও তখনও ব্যস্ত ভঙ্গিতে তৈরি হচ্ছে। আজ কামিজ পরেনি, চুড়িদার পরেছে। কপালে ছোট কালো টিপ দিয়ে বেরিয়ে পড়ল। সাবিহা দাঁড়িয়ে আছে খুব সাধারণভাবে। কোনো সাজগোজ নেই, শুধু ড্রেসটাই পরেছে। ওরও এই বিষয়ে কিছু বলবে তার পূর্বেই সাবিহা তাড়া দিল। ভাইয়া দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আয়। ওরও কিছু বলতে পারল না, চুপচাপ এগিয়ে গেল। তন্ময় আর মাহিন কথা বলছে। ওরুকে দেখেই মাহিন হাসল। পরিষ্কার সুন্দর মিষ্টি হাসি। তন্ময়ের কাঁধ চাপড়ে বলল, জিতছোস মামা। ওরও লজ্জায় হতবম্ব। দ্রুত পায়ে গাড়িতে উঠে গেল। এভাবে বললে তার লজ্জা লাগে না বুঝি? মুখের সামনে কেউ এভাবে বলে? সাবিহাও উঠে বসেছে। তন্ময় ড্রাইভিং সিটে বসল। তার পাশে মাহিন। ইব্রাহিম বাইক নিয়ে এসেছে। সে সদরঘাট পর্যন্ত বাইকে চড়েই যাবে। গাড়ি স্টার্ট হয়েছে। গাড়ির আগে ইব্রাহিমের বাইক সামনে চলে গেল। পরপরই হাওয়া। ওরও নিজের পাশের জানালা খুলে দিয়েছে। হুড়মুড়িয়ে বাতাস ছুঁয়ে দিচ্ছে। এক আলাদা প্রশান্তি ঘিরে ধরেছে তাকে। আধ ঘন্টা গিয়ে গাড়ি হুট করে থেমে গেল মাঝপথে। তন্ময় সাবিহার উদ্দেশ্যে বলল, আয়। অবুঝের মতো সাবিহা বেরোলো। কোনো সিরিয়াস কিছু হলো? তাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি রয়েছে। সাদা রঙের গাড়ি। সাবিহা লক্ষ্য করেনি। তন্ময় বলল, ঘুরে আয়, ফিরে আসবি হাস্যোজ্জ্বল হয়ে। কোনো প্রয়োজন হলে কল দিবি। সাবিহা নির্বোধ হয়ে মাথা নাড়িয়ে শুধু বলল, হুম। গাড়ির পেছন দিকে অয়ন দাঁড়িয়েছিল। এবার ঘুরে সামনে এলো। চোখে কালো সানগ্লাস। সানগ্লাস খুলে তন্ময়ের সামনে দাঁড়ালো। তন্ময় তার কাঁধে হাত রাখল। শাসানোর সুরে বলল, বি কেয়ারফুল। 100% ভাই। সাবিহা বোকার মতো তন্ময়কে দেখে যেতে লাগল। তন্ময় গাড়িতে উঠতেই তার ধ্যান হলো। চেঁচিয়ে উঠল, ভাইয়া, এসব কি হচ্ছে? তন্ময় হাতের ইশারায় বোঝালো যেতে। এদিকে অয়ন দ্রুততমভাবে সাবিহার সামনে এসে দাঁড়িয়েছে। তন্ময়কে ছেড়ে তার ধ্যান অয়নের উপর চলে গেল। অনেক পরিবর্তন হয়েছে ছেলেটার। গাল জুড়ে চাপদাড়ি লম্বায় বেড়েছে কিছুটা। পুরুষ বনে গিয়েছে যেন। সাবিহা তাকিয়েই রইল। হুট করেই সে ঘুরে দাঁড়ালো। একাই চলে যাবে। পা বাড়ালো। অয়ন তৎক্ষণাৎ হাত চেপে ধরেছে। শক্তি প্রয়োগ করে টেনে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়েছে। সাবিহা হাত ছাড়ানোর প্রচেষ্টায় মত্ত। সে তো সব ভুলে যেতে চেয়েছিল। তাহলে কেন পুনরায় সেই অনুভূতি, সেই মানুষ সামনে এসে দাঁড়িয়েছে? সদরঘাট। সাব্বির শেখ সাহেব দাঁড়িয়ে আছেন একটা 3তলা সাদা লঞ্চের সামনে। শ্যামবর্ণের বেটেখাটো লোক, গম্ভীর মুখশ্রীর অধিকারী। ভদ্রলোকের কণ্ঠস্বরও গম্ভীর, মুখ জুড়ে দাড়ি। ঢিলেঢালা প্যান্ট শার্ট পরে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছে ছেলে রুস্তম। চোখে মুখে ভয়ার্ততা লেপ্টে, আর চোখে নিজের বাবার দিকে তাকালো। সাব্বির সাহেব অন্ধকার মুখে বললেন, এতগুলা ছেলে পেলে মাইয়া লোক মিল্লা যাইতাছে বাজান,
কোনো আকাম কুকাম কইরা এই বাপের মুখে চুলকানি মাইখা দিও না। কি যে বলো না, সবাই বিবাহিত আব্বা, কি হইব। আর এখানে কেউ পোলাপান না, সবাই 30-এর উপরে। ওই যে পুচকে মাইয়াডা, ওইডাও 30-এর উপরে। বাপেরে কি খুকি পাইয়া নিছো? ওইডা কেডা? একটুখানি মাইয়া, মনে হয় ঊর্ধ্বে গেলে ক্লাস 10-এ পড়ে। এই মাইয়া কই যায়? অতটাও ছোট না আব্বা, ওরও অনার্সে উঠবে এবার। তন্ময়ের বউ, বুঝেছ? গ্যাজাও কম। কি কইলি বান্দির পো? আমি গ্যাজাই? আরে আব্বা, আমি তো এমনিতেই বলতাছি। রুস্তম আলগোছে সরে দাঁড়ালো কানে থাপ্পড় পড়ার আগে। তার বাবার স্বভাব ভালো না, হাতের কাছে পেলেই চট দিয়ে বসে। এত বড় ছেলে সে, অল্প বয়সে বিয়ে হলে পোলাপান থাকতো 10 বছরের, অথচ তার বাবার বোধগম্য নেই। দীর্ঘশ্বাস ফেলে রুস্তম হাতে মাইক নিল, সেখানে মুখ লাগিয়ে উচ্চস্বরে চেঁচালো, সবাই লাগেজ নিয়ে উঠে পড়। কাউন্টার থেকে কেবিনের চাবি সঞ্চয় করে নে। লঞ্চ ছাড়া হবে 11টা 20-এ, বাকি কথা হবে ভেতরে গিয়ে। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাবে মোট 40 জন, সবগুলো একই ব্যাচের, তবে তেমন কাছের নয় অনেকেই। এই কয়েকবার একসঙ্গে বসে চা পানি খাওয়া হয়েছে হয়তো, বা হুট করে ক্যাম্পাসে দেখা হয়ে গিয়েছে, সঙ্গে হাই হ্যালো করে নিল এমন। তবে এই 40 জনের মধ্যে বন্ধুবান্ধবদের আলাদা বিভাগ রয়েছে। বড় ছোট দল বেঁধে থাকে এক একজন। তাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ডিং এবং বড় দল তন্ময়দের। ছেলে মেয়ে মিলিয়ে তারা 14 জন বন্ধু বান্ধব। সে সময় ভার্সিটিতে রাজ করে বেরিয়েছে একসাথে, ক্যান্টিনে কাঁধে কাঁধ ঘেঁষে আড্ডা দিয়েছে কত শতবার, ক্যাম্পাসে পা দুলিয়ে বসে জম্পেশ চায়ের কাপে চুমুক বসিয়েছে। খুব সুন্দর অমায়িক স্মৃতি সেসব। এখনও সপ্তাহে একবার হলেও রেস্তোরাঁয় আড্ডা বসায় সকলে মিলে, না হলে হুটহাট কল করে কথা বলে সীমাহীন। বন্ধু দলের সব থেকে শান্তশিষ্ট গম্ভীর তন্ময়কেও আসতে বাধ্য হতে হয়। না আসলে দেখা যাবে তন্ময়ের অফিসে চলে এসেছে সবগুলো। সেই কি তুলকালাম দৃশ্য সৃষ্টি করবে, তা না ভাবাই উত্তম। ওরও তন্ময়ের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, এক প্রকার লেপ্টে আছে সে, কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন। নাকের ডগায়ও খানিকটা ঘাম ফুটে উঠেছে। তন্ময়ের হাত অরুর কাঁধে, শক্ত করে ধরে আছে, অন্য হাতে লাগেজ। খুব কোলাহল চারপাশে। তাদের সামনেই সাব্বির সাহেব। তন্ময় হেসে সামনাসামনি দাঁড়ালো, সালাম জানালো। সাব্বির সাহেব গম্ভীর মুখের একটু পরিবর্তন করল। তিনি তন্ময়ের পাশে থাকা একটুখানি অরুকে দেখে নিলেন, গম্ভীর স্বরে শুধালেন, নাম কি? অরু ভয় পেল, দুরু দুরু কাঁপতে থাকা বুক নিয়ে বলল, আরাবি। বংশনাম? আরাবি শাহজাহান। সাব্বির সাহেব থমকে গেলেন, পরপর ধমকে উঠলেন, ওই মাইয়া, জামাইর বংশের নাম কইবা কেন? আমাগো ধর্মে তো এটা নাই। তুমি কইবা তোমার আব্বার বংশের নাম, বুঝলা তুমি? ওরও কাচুমাচু ভঙ্গিতে তন্ময়ের আরও পেছনে চলে গেল। ভয়ে তার রুহু উড়ে যাবার জোগাড়। এত বড় ধমক তো তাকে তন্ময়ও দেয়নি কখনো। অন্যদিকে তন্ময় হেসে উঠল, শব্দময় উজ্জ্বল উচ্ছ্বাস হাসি। রুস্তম পাশেই ছিল। সে তার বাবার উদ্দেশ্যে অতিষ্ঠ স্বরে বলল, চাচাতো ভাই বোনেরা, ওর আব্বার বংশের নামই বলেছে। এখন তুমি যাও আর দাঁড়াই থাকিও না, মেলা রাত হইছে। সাব্বির সাহেব আর চোখে অরুকে আরেকটিবার দেখে নিলেন। ও পারিবারিক মনে হয়, ভালোই, মিল্লামিশা থাইক্য, ঝগড়া বিবাদ কইর না, সাবধানে যাও। তন্ময় ভয়ার্ত অরুকে নিয়ে সামনে অগ্রসর হলো। লঞ্চে উঠতে নিয়ে থমকে দাঁড়ালো, মাথা নত করে প্রশ্ন করল, কিছু খেতে ইচ্ছে করছে? নিয়ে নেব এখান থেকে কিছু? লাগবে না, আমি সব নিয়ে নিয়েছি। অরু নিজের ফুলা ফুলা ব্যাগটা দেখালো। সত্যিই সে দুনিয়ার সব নিয়ে নিয়েছে। খাবার থেকে ধরে চাটাও নিয়েছে ফ্লাক্সে, মোট 2টো ফ্লাক্স, অন্যটায় গরম পানি। তন্ময়ের জন্য কফি বানাতে হয় কিনা
সুমিতা বেগমও অনেক রকম খাবার প্যাক করে দিয়েছেন। জবেদা বেগমও পিছু নেই। এত সব খাবার দিয়েই মূলত ব্যাগ ভর্তি, তাই তার কাপড় চোপড় তন্ময়ের লাগেজে নিতে হয়েছে। মাহিন তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। তারা এখন লঞ্চের ভেতর, সিঁড়ির সামনে দোতলায় উঠবে। মাহিন তন্ময়ের কাঁধ জড়িয়ে বলল, মাম্মা দেখ, পোলাপান কেমনে লাইন মারতাছে। আজকা তুফান ছুটব কেবিনে। ওই দেখ ফয়সাল রে, শালায় একটু আগে শিলার সাথে ফষ্টি নষ্টি করল, এখন আবার সাথীর সাথে। ছ্যা। রিহান তাচ্ছিল্যের সুরে বলল, অবিবাহিতগুলা মূলত লাইন মারতে আইছে। পাশে দাঁড়ানো অবিবাহিত মাহিন ছোট চোখে তাকালো। রিহান লাজুক হেসে সরে গেল। অজুহাত স্বরূপ সোহানীকে কাজে লাগালো। মূলত তার নাম ডাকতে ডাকতে হাঁটা ধরেছে, না হলে মাহিন উল্টাপাল্টা কিছু একটা বলে বসবে। ছেলেটার মুখে একদমই লাগাম নেই। রুস্তম দৌড়ে এসেছে, হাতে চাবি মোট 13টা, সম্পূর্ণ দোতলার কেবিনগুলো নিয়েছে, সিরিয়াল সমেত। এক একজনের হাতে চাবি ধরিয়ে দিল, বলে গেল লঞ্চ ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। ডিনার করলে নিচতলায় চলে যেতে, খাবারের ব্যবস্থা আছে, চা পানির স্টল খোলা আছে প্রয়োজনে। তন্ময়ের কেবিন নাম্বার 27, বড় লাক্সারিয়াস খোলামেলা কেবিন। অরুর মস্তিষ্ক জ্বলতে শুরু করেছে, এতক্ষণ মাথায় আসেনি। দুজন একসাথে থাকবে। বুকের ভেতর তোলপাড় শুরু হলো মুহূর্তেই। গলাটা শুকিয়ে কাটকাট হয়ে গেল। তন্ময় ব্যস্ত পায়ে পুরো কেবিনে পা চালালো। লাগেজ পাশে রেখে সোফায় বসল। সামনে টিভি সেট করা, একটা মিনারেল ওয়াটার বোতল রাখা টি টেবিলে, সেটা হাতে নিল। ঢাকনা খুলে ঢক ঢক শব্দে খেয়ে নিল। অরু তখনও চুপসে দাঁড়িয়ে আছে। তন্ময় ভ্রু উঁচু করল। কি? অরু মাথা দোলালো, কিছুই হয়নি এমনটাই বোঝালো। তবে কিছু একটা সে ঠিকই অনুভব করছে, বলার সাহস নেই। ধীর পায়ে বিছানার একপাশে বসল। কি করবে? আর চোখে তন্ময়কে দেখল। তন্ময় ব্যস্ত হাতে মোবাইল টিপছে, খুব মনোযোগী সে। অরু ভাবল সে কি ড্রেস পরিবর্তন করবে, নাকি এভাবেই থাকবে। সে তো লঞ্চ ছাড়ার সময়টা দেখতে চায়, তা কি বলবে মুখ ফুটে। অয়ন গাড়ি চালিয়ে যাচ্ছে এক টানে। পাশে বসে থাকা সাবিহার দিকে ফিরেও তাকাচ্ছে না, সম্পূর্ণ ধ্যান সামনে। গম্ভীর করে রেখেছে মুখশ্রী। সাবিহা শতাংশবার বলেছে গাড়ি থামাতে। কে শোনে কার কথা? অয়ন কোনো প্রতিক্রিয়াই দেখালো না। গাড়ি অলরেডি শহরের বাইরে চলে এসেছে। আশেপাশে সব কিছু শান্ত এবং নির্জন। গাছপালা দুই দিকে সমান তালে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আকাশে গোলাকার চাঁদ, উজ্জ্বল দৃষ্টান্ত। গাড়ি থেমেছে সামনে বড় পুকুর, ঘাসের মেলা, হিমশীতল বাতাস, কাচ নামানো। অয়ন চোখ বুজে মাথা স্টিয়ারিংয়ে রেখেছে। সাবিহা আর চোখে তাকালো। জড়তার কারণে ভালোভাবে অয়নকে দেখতে অবধি পারেনি। কতটা অনুভব করেছে কে জানে, কতটা হৃদয় ব্যাকুল ছিল জানে, জানে না। সাবিহা জানতেও দেবে না। অয়ন মাথা ওঠালো, চুলগুলো কপাল থেকে দুই হাতে উপরে উঠিয়ে দিল। তাকালো সাবিহার দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো। সাবিহা নজর ফিরিয়ে নিয়েছে, অন্যদিকে তাকিয়ে আছে। অয়ন হাত বাড়িয়ে সাবিহার থুতুনি চেপে ধরল, মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। কিছুটা শক্তি প্রয়োগ করছে সে। চোখ জোড়া লাল, শুকনো ঠোঁট। নিজেকে ঠান্ডা করার আপ্রাণ চেষ্টা, স্বাভাবিক স্বরে প্রশ্ন করার অসম্ভব প্রচেষ্টা। মিস করেছেন আমাকে? সেই আপনি সম্বোধন। সাবিহার এখনও স্পষ্ট মনে আছে এই হুট করে আপনি সম্বোধন করার কারণ। তার উপর অতিরিক্ত অভিমান হলেই আপনি বলতে থাকে, আর তার তীরের ন্যায় ছুটে লাগে তার বুকে, রক্তাক্ত করে দেয় ভেতরটা। সাবিহা মুখটা সরাতে চাইল, পারল না। অয়ন দ্বিতীয়বার প্রশ্ন করল না, তবে উত্তরের আশায় ঝুঁকে রইল। জবাব শোনার জন্য ব্যাকুল সে।
সাবিহা জবাবে অন্য কিছু বলতে চাইল। বাসায় যাব, গাড়ি ঘোরাও। অয়নের ঠোঁট শব্দ করে ছুঁয়ে গেল সাবিহার ঠোঁট। গাঢ় চুমু দিয়ে বলল, জবাব শুনতে চাই, অন্য কোনো কথা নয়। বলুন সাবিহা, ডিড ইউ মিসড মি? সাবিহা চোখ রাঙিয়ে তাকালো, রাগান্বিত হবার চেষ্টা, তবে সত্যি বলতে অনুভূতি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না সে। রাগ তো ভুলেও নয়। অয়নের প্রতি বিন্দু পরিমাণ রাগ নেই, আছে সীমাহীন ভালোবাসা, অনুভূতি আর ব্যাকুলতা। অয়ন থুতুনি ছেড়ে দিল, দুই হাতে সাবিহাকে বুকে টেনে নিল, শক্ত করে চুমু খেলো কপালে। কণ্ঠের স্বর কাতর শোনালো, খুব মিস করেছি, রাতভর ঘুমাতে পারিনি, তোমাকে ছাড়া ভালো নেই, একটুও না। আমার সাথে এমন করো না সাবিহা, আমি শান্তিতে বাঁচতে পারবো না। সাবিহার কঠোর করতে চাওয়ার হৃদয় মুহূর্তেই গলে গেল। ছিন্ন বিচ্ছিন্ন ভঙ্গিতে ছটফট করতে লাগলো। হাত দুটো অয়নকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল আনমনে। অয়ন মাথায় গিয়ে এনে তাকালো, ডান হাতে মুছে দিল চোখের জল, চুমু খেলো চোখে। আমি জানি আমাকে মিস করেছ, খুব কেঁদেছ, একদম ভালো ছিলে না। আমি তো আমার সাবিহাকে চিনি। কেন এলে আবার? আমি কি করব? কিচ্ছু করতে হবে না, সব আমি করব, সব কিছু ঠিক করে দেব। কাঁদে না? অজস্র ক্ষুদ্র চুমুতে রাঙিয়ে দিল সাবিহার মুখশ্রী। ব্যাকুল হৃদয়ের তৃষ্ণা মেটাতে বুকে টেনে নিচ্ছে একটু পরপর, শক্ত করে জড়িয়ে রেখেছে। মাথায় হাত বুলিয়ে চুলগুলো গুছিয়ে নিয়েছে। সে কি আদুরে অনুভূতি! অরুকে বলতে হলো না নিজের ইচ্ছের বিষয়টি। তন্ময় নিজেই বলেছে অরুকে ফ্রেশ হয়ে নিতে। ছাদে যাবে তারা। লঞ্চ ছাড়বে একটু পর, বাতাস উপভোগ করবে বসে। সেখানে সিটের ব্যবস্থা করা হয়েছে। অরু দ্রুত পায়ে ফ্রেশ হয়ে ফিরেছে, চুল ঝুটি করে নিয়েছে। তন্ময় দরজার সামনে দাঁড়িয়ে অরুকে দেখতেই বলল, ইয়ারফোন নিয়ে আয়। অরু ছুটে গেল ভেতরে পুনরায়, লাগেজ খুলে ইয়ারফোন নিল। দ্রুত পায়ে তন্ময়ের সামনে দাঁড়ালো, ইয়ারফোনটা এগিয়ে দিল। চোখে মুখে আগ্রহ। তন্ময় নিজের ফোনে ইয়ারফোন সেট করল, একটা হিন্দি গান ছেড়ে দুই কানে ঢোকালো। সাউন্ড মেপে অরুর দুই কানে ঢুকিয়ে দিল। তীব্র শব্দ। অরু বোকার মতো তাকিয়ে আছে। তন্ময় ধমকে সুরে বলল, ভুলেও ইয়ারফোন কান থেকে সরাবি না, মনে থাকবে তো? অরুর চোখ মুখ বিরক্তিতে ভরে গেল। অসহ্য, কানে ইয়ারফোন রাখতে হবে কেন? সেভাবেই তন্ময়ের সাথে বেরোলো। সামনে রিহানার সোহানি দাঁড়িয়ে তর্ক করছে। মাহিন ফোনে কথা বলছে। ধীরে তারা এগোচ্ছে সিঁড়ির দিকে, ছাদে উঠবে। রিহান দুষ্টু স্বরে বলল, একটা জিনিস খেয়াল করেছিস তোরা? সৈয়দ শুধালো। কি? তন্ময়ের বিয়ের পরের ট্রিপ এটা, সাথে বউ আছে। মনে হচ্ছে না হানিমুনে বেরিয়েছে? মাহিন ফোন রেখে এগিয়ে আসলো। দ্বিতীয় হানিমুন হবে এটা, প্রথমটা তো চট্টগ্রামেই সেরে ফেলেছে নিশ্চিত। নারায়ণগঞ্জে হবে দ্বিতীয় হানিমুন। বাই দ্য ওয়ে দোস্ত, প্রিপারেশন কেমন? মানে কন? সুহানি ধমকে সুরে বলল, থামবি? অরু এখানেই, বাচ্চা মেয়ে একটা। এইমাত্র সকলে খেয়াল করল অরু ভ্যাবলার মতো তাকিয়ে আছে। চোখে মুখে লজ্জার ছিটে ফোটাও নেই। পরপর দেখল মেয়েটার কানে ইয়ারফোন, হাতে সেলফোন। মাহিন বাকরুদ্ধ হয়ে গেল। রিহান আওড়ালো, মেয়েটাকে পাকতে দেবে না বলে শপথ নিয়ে রেখেছে তন্ময় চাচা। একটু চালাক চতুর হতে হয়, কিছু মিছু জানতে তো হবেই। তন্ময় হাসল, স্মিত হাসি। অনিমেষ ভঙ্গিতে বলল, জানতে হবে না, এভাবেই পারফেক্ট। আকাশ পরিষ্কার, কালো আকাশ জুড়ে লক্ষ লক্ষ নক্ষত্র। রয়েছে গোলাকার সাদা ফকফকে চাঁদ। চাঁদের সৌন্দর্য আজ দ্বিগুণ রূপে জ্বলজ্বল করছে যেন।
আলোয় আলোকিত হয়ে আছে চারিপাশ। সম্পূর্ণ ছাদ জুড়ে মানুষের হাঁটাহাঁটি, হাসাহাসি, তর্ক-বিতর্কের তীব্র শব্দ। ছাদের মধ্যেখানে গোলাকার ভঙ্গিতে চেয়ার বসানো হয়েছে। চেয়ারগুলোর মধ্যস্থানে বড় টেবিল। টেবিল জুড়ে রয়েছে নানান প্রকার খাবার। ইব্রাহিম সমান তালে খেয়ে চলেছে, চোখ মুখ শক্ত। পাশেই রুস্তম বসা, সেও চোখ মুখ কর্ধের ললাট রূপ ধারণ করে রেখেছে। তাদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। দুজন একসময় দাঁড়িয়ে পড়ল, যেমন তর্কাতর্কি এখন মারামারির পর্যায়ে চলে আসবে। দুজন মুখোমুখি ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে, চোখ রাঙিয়ে তাকিয়ে একে অপরের পানে। তন্ময়, মাহিন, সৈয়দ তারা ছাদে উঠেছে কেবলই। মাহিন চেঁচালো, কী রে, এমনভাবে দাঁড়িয়ে আছিস যেন চুম্বনে লিপ্ত হবি দুজন? একটা রুমের চাবি দেব কি? অপ্রত্যাশিত কথায় ভড়কে গেল ইব্রাহিম। নাকমুখ কুঁচকে গেল মুহূর্তেই। সাপের ন্যায় ফোঁস করে সরে এলো। রুস্তম কম কিসে, সোজা সাপটা তেড়ে গিয়েছে মাহিনের দিকে। কিছু বোঝাপড়া এখনই করবে সে। মাহিন দৌড় লাগিয়েছে। হেসে উঠেছে বাকি সকলে। খোলামেলা শব্দময় হাসি এক একজনের। তন্ময় ছাদে উঠতেই তাকে এসে অনেকেই ডাকছে। এতদিন পর দেখা, ডাকাডাকিটাই স্বাভাবিক। তন্ময় হেসে বলেছে আসছি। ওরুকে চেয়ারে বসতে ইশারা করল। ওরু বসবে না, সে ওই কোণায় গিয়ে রেলিংয়ের পাশে দাঁড়াবে। নদীর পানি দেখবে, লঞ্চ ছাড়ার মুহূর্ত উপভোগ করবে। শব্দ করে বলল, ওপাশে যাই আমি? না, বস। ওরও কিছু শুনতে পেল না তীব্র গানের শব্দে। এত মানুষ অথচ একটা শব্দ তার কানে আসছে না। ওরও ভাবল এক কানের ইয়ারফোন খুলে ফেলবে, কিন্তু তন্ময় একটু পরপর চেক করছে, কানের দিকে ভালোভাবে তাকাচ্ছে। আশ্চর্য, এত কেয়ারফুল হবার কি আদৌ প্রয়োজন আছে? ওরও তন্ময়ের চোখ রাঙানো দেখে বসল এক কোণে চুপটি করে, হাত দুটো সামনে। তন্ময় হাতের ইশারায় ঠায় বসতে বলে তারপরে অন্যদিকে হাঁটা দিয়েছে। কিছুক্ষণ পর শব্দ করে ওরুর পাশে এসে বসল সৈয়দ। অপর পাশে সোহানি এসে বসেছে। সামনে রিহান আর মাহিন বসে। ওরু চারপাশ হতে ঘেরা, বোকার মতো তাকিয়ে আছে। সোহানি ওরুর কান থেকে ইয়ারফোন খুলে নিল, হেসে শুধালো, কী গান শুনছ ওরু? ওরুর নাম বলল, তেরি কাসাম। মাহিন হতাশ গলায় বলল, আহারে, তুমি এভাবে অন্যের গান কেন শুনবে বলো তো? তোমার ভাইয়ার থেকে হয়ে যাওয়া সাইয়া কিন্তু ভালো গান গায়। সেদিন শুনলে না, এই ছেলে ভার্সিটির কত মেয়েদের কানে কানে গিয়ে গান গেয়েছে বলে শেষ করা মুশকিল। তোমার কানে গান গেয়েছে? ওরুর উজ্জ্বল মুখশ্রী বড্ড অসহায় দেখাচ্ছে। সোহানির ভীষণ মায়া হলো। সে ওরুকে পাজা কোলে চেপে নিল। ধমকে সুরে মাহিনকে বলল, চুপ থাক তো তুই, তোর নোংরা বাম হাত ঢোকাবি না খবরদার। কথা বলতে দে তো ওরু, বলো গান গেয়ে শুনিয়েছে কানে কানে। ওরু মাথা নাড়ল, না। ইস, ওই মেয়েটাকে দেখ, ওই যে জিন্স টপস পরা, তন্ময়ের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের ক্লাস টপার ছিল। এই মেয়েকে কিন্তু তন্ময় কানে কানে গান শুনিয়েছে। তন্ময়ের জন্য পাগল ছিল না মেয়েটা, আমার নিজের চোখে দেখা। ওরুর বিশ্বাস হলো না মোটেও, তার গম্ভীর শান্তশিষ্ট তন্ময় ভাই এমনটা আদৌ করতে পারে। ওরু বলল, সত্যি? এখানে উপস্থিত অনেক মেয়ের সাথেই লাইন ছিল তন্ময়ের, তবে সবই গোপনে। গোপনীয়তা বজায় রেখে চলত ছেলেটা। দেখতে তো ভোলা ভালা, টেম্পো চালাতে জানে সেটা কে জানতো বলো? ওরুর মুখ ভোঁতা হয়ে আছে। সেই মুখ আরও ভোঁতা করতে রিহান বলল, আরে মাহিন, তোর শিলার কথা মনে আছে? ওই যে মাতবরের নাতনিটা, ওটার সাথে তো তন্ময় ভালোই ঘনিষ্ঠ হয়েছিল, মনে পড়ে তোর? মগজ ধোলাই হওয়া ওরুর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মাহিনের মুখের ভঙ্গিমা দেখে তার সব কথা সত্য মনে হতে লাগল।
নিমিষেই চোখ জোড়া জ্বলতে শুরু করলো। এর জন্যই কি তন্ময় তার কানে ইয়ারফোন দিয়েছে, যাতে সে এগুলো না শুনতে পায়? মাহিন আলগোছে উঠে গেল। তন্ময় আসছে তাড়াহুড়ো পায়ে। রিহানও ব্যস্ত ভঙ্গিতে এদিক সেদিক তাকিয়ে কেটে পড়েছে। অরুর পাশে শুধু সোহানি বসা। সে নরম সুরে বলল, ওদের কথা বিশ্বাস করো না। ফাজলামো করছে তোমার সঙ্গে। তুমি তো জানো তন্ময় কেমন। তবে কানে কানে গান শোনার আবদারখানা করতেই পারো। এটা কিন্তু আমিও পার্সোনালভাবে উপভোগ করেছি রিহানের থেকে। অনুভূতি খুব স্বচ্ছ এবং দারুণ। ট্রাই করতে পারো। ওরও তাকালো অসহায় চোখে। সোহানি শব্দ করে হাসছে। তন্ময় সামনে আসতেই বলল, দোস্ত, তোর বইয়ের মগজ ধোলাই করে গেছে ওই দুজন। সামলা তাহলে, আমি একটু আসছি। তন্ময় বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়ল। দূরত্ব বজায় রেখে দাঁড়ানো মাহিন রিহানকে চোখও রাঙালো। ছেলেগুলোর জ্বালায় সে বাঁচবে না বেশি দিন। অরুর ভোঁতা মুখশ্রীখানায় দৃষ্টিপাত করে প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না। কি বলেছে? অরু চুপ রইল। তন্ময় হাত বাড়ালো, দেখি আয় তো। অরু উঠে দাঁড়ালো। তন্ময়ের হাত ধরল, চুপচাপ সঙ্গে হাঁটছে। তার হঠাৎই মন খারাপ হলো। সে জানে মাহিনের কথা সত্য নয়, তাও কেন মন খারাপ হচ্ছে? দুজন এসে দাঁড়িয়েছে ছাদের এক কোণে। এখানটা বড্ড নীরব। নীরবতা ভাঙল রুস্তমের গলার স্বরে, লঞ্চ ছাড়া হবে এক্ষুনি। পরপরই শোনা গেল লঞ্চ ছাড়ার তীব্র শব্দ। ওরও ধ্যানমগ্ন হয়ে পড়ল সেই শব্দে। তাকিয়ে থাকল নদীর পানির দিকে। পানির উচ্ছ্বাস অবস্থা। উথাল পাথাল গাঢ় ঢেউ দিশেহারা অবিকলভাবে মেতে চলেছে। ধীরে লঞ্চ চলতে শুরু করেছে নদীর বুকে। সে কি অদ্ভুত অনুভূতি! ওরও এবার রেলিং ঘেঁষে দাঁড়ালো আর একটু কাছে গিয়ে। মাথাটা নিচু করতে চাইল। তন্ময় দিল না। সে অরুর পেছনে দাঁড়িয়ে, স্বাস্থ্যসম্মত দুই হাত দুই পাশে দেওয়া। দূর থেকে মনে হচ্ছে অরু তন্ময়ের বাহুতে আটকে আছে, তবে কাছাকাছি তেমনটা মোটেও নয়। দুজনের মধ্যে দূরত্ব রয়েছে কিছুটা। অরু আর চোখে পেছনে তাকালো। তন্ময় তখনও নদীর দিকে তাকিয়ে আছে, তবে অরুর নজর ঠিকই উপলব্ধি করল। কি? বল। আপনি কখনো প্রেম করেছেন? প্রশ্নটা করতেই অরুর বুকের ওঠানামার গতি বেড়ে গেল। ভেতরটা ধুকপুক করছে। তন্ময় সময় নেয়নি। মুহূর্তেই জবাব দিল, না। কখনো করেননি? কখনো না। অরুর হুট করে খারাপ হয়ে যাওয়া মন স্বতঃস্ফূর্ত হলো মুহূর্তেই। জল চোখে ফিরে চাইল। তন্ময়কে পলক ভরে দেখে বলল, আপনি কখনো কানে কানে কাউকে গান গেয়ে শুনিয়েছেন? তোর মাথায় কি ঢুকিয়েছে এরা? কানে কানে গান গায় কিভাবে? আশ্চর্য! কানে কানে কিভাবে গান গায় তাই জানে না। সোহানির বলা কথাগুলো অরুর মস্তিষ্কে জোরালো ভঙ্গিতে লেপ্টে এলো। কানে কানে গান শোনার এক আলাদা অনুভূতি আছে। সোহানিকে রিহান শুনিয়েছে। অরুরও আগ্রহ জেগেছে এই বিষয়ে। সে চাচ্ছে তন্ময় তাকে গেয়ে শোনাক। কেন শোনায় না? ওরও উপভোগ করতে চায় ওই অনুভূতি। নজর ফিরিয়ে নদীর দিকে তাকালো। নদীতে চাঁদের ঝলক, আসমানের প্রতিচ্ছবি। দেখা মিলছে উপচে পড়া রূপের। বেশ খানিকক্ষণ বাদে কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের শব্দ পেল অরু। কোমরে শক্ত হাতের ছোঁয়া। জামার ভেতর দিয়ে গিয়েছে সেই হাত। মুঠো করে ধরেছে সেখানে। অরু চোখ জোড়া বন্ধ করে ফেলল সঙ্গে সঙ্গে। তন্ময় বলল, খুব জ্বালাতন করিস। ওরও কষ্ট পেল। জ্বালাতন তো তাকে করা হচ্ছে। মিয়ে যাওয়া গলায় বলল, ছাড়ুন। আমি কি বলেছি শোনাতে? তন্ময়ের গম্ভীর কণ্ঠের ধীর হাসির শব্দ শোনা গেল। ও, সরুন। তুই তো দিব্যি আমাকে জোরপূর্বক চুমু খেতি। এখন আমি ধরতে পারবো না? সার্টিফিকেট পেয়েও পারবো না? ওরও আশ্চর্যের শেষ সীমানায় চলে গেল। কী সব বলছে!
সেই কবে ওরু গালে একটা চুমু দিয়েছিল সেটা নিয়ে বসে আছে। তখন তো ওরু ছোট অবুঝ ছিল, অনুভূতির চাদরে ঢেকে কয়েকটা ভুলে স্টেপ নিয়েছিল, তাই বলে এভাবে বলবে? সেও তো ওরুর সাথে কত কিছু করেছে, ওরু তো বলতে যায়নি। আমি কখনোই এমন করিনি। মানে, মাত্র একবার। একবার? আচ্ছা, ওই একবার কেন চুমু খেয়েছিলি? ওরু দিশেহারা হয়ে পড়ল। কেন খেয়েছিল? না খেলে এত কিছু তো শুনতে হতো না। দুঃখিত গলায় বলল, ভুল হয়ে গেছে। কিন্তু শাস্তি তো পেতে হবে। হঠাৎ কানের কাছটায় নিঃশ্বাসের ইঙ্গিত পেল। কেঁপে উঠল ওরু। এভাবে কানে মুখ নিয়ে রেখেছে কেন? পরপর নরম ঠোঁটের ছোঁয়া। দম আটকে রাখল ওরু। ভালোভাবে শ্বাস নিতে পারছে না। রুদ্ধশ্বাস ফেলে নড়ে চড়ে উঠল তন্ময়ের বাহুতে, কিন্তু সরতে পারল না। তন্ময় শক্ত করে ধরে রেখেছে তাকে। ঠোঁটের স্পর্শ অনুভব করে যাচ্ছে কানের লতিতে, বিচরণ করছে সেখানে। পরপর সেই চিরচেনা গম্ভীর স্বরে সুরের তাল শুনতে পেল, ভীষণ কাছ থেকে। ওরুর উথাল পাথাল ধুকপুক বেড়ে গেল যেন শতগুণে। जब तेरी उंगलियां मुझको छू जाती है तो का ही ख्वाब दिल में জাগা जाती है। রাত ৩টা ৩৫। ওরু সোফায় বসা, হাতে কফির মগ।